আপনাদের সবার সবার কাছেই আমার প্রথম প্রশ্ন, একদম জেনারেল প্রশ্ন। আমি একজন একজন করে যাব, কিন্তু প্রশ্নটা হচ্ছে সবার কাছে সাধারণ, যে আপনাদের নিজেদের যাপিত জীবন এবং রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আপনারা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বলতে কি ধরনের রূপ কল্পনা করেন? আমি প্রথমে যাব মোশরেফা মিশুর কাছে। জি, ধন্যবাদ নাসরিন খন্দকার এবং উপস্থিত ভাই বোনেরা যারা আছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা বলা শুরু করছি। অন্তর্ভুক্তিমূলক যে অবস্থার কথাটা বললেন এবং যেটা নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে যে কথাটা বললেন, আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমরা আমাদের জীবনে কিন্তু বাংলাদেশে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে 16ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করেছি। 53 বছর থেকে আমরা 54 বছরে পা দিয়েছি। আমরা কিন্তু 53 বছরে কিন্তু বাংলাদেশের প্রকৃত অর্থে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণের যে রাজনীতি, আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি। আমি 1978 সাল থেকে আমি রাজনীতি করি। মোটামুটি একটা দীর্ঘ সময়, 78 সাল থেকে আজকে 46 বছর সম্ভবত হলো। তো এই সময়ের মধ্যে কিন্তু সেই অন্তর্ভুক্তিমূলক যে রাজনীতি এবং অংশগ্রহণের যে রাজনীতির কথা এখন অনেক বেশি করে উচ্চারিত হচ্ছে। আগে আমরা কিছু মানুষ এই কথাগুলো বলতাম, কিন্তু এইবার 2024-এ যে আন্দোলনটা হলো, যে গণ অভ্যুত্থান হলো, ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথাটা বেশি করে এসছে। অন্তর্ভুক্তিমূলক বলতে অন্যান্যরা সবাই বলবে, যার জন্য আমি খুব সুনির্দিষ্ট করে কম কথায় বলা যায় কিনা সেটা চেষ্টা করছি। অন্তর্ভুক্তি বলতে বাংলাদেশ কিন্তু আমরা দেখি যে বহু জাতির দেশ এবং সেখানে লৈঙ্গিক বৈচিত্র্য আছে, এখানে ট্রান্সজেন্ডাররা আছেন, এখানে কিন্তু আমরা দেখি যে অনেক ধর্মের দেশ, এখানে কিন্তু দলিতরা আছে, তার মানে বহু বর্ণের মানুষ এখানে আছেন। কিন্তু আমরা এই 53 বছরের বাংলাদেশের ইতিহাস যদি আমরা দেখি, মানে ফ্যাসিস্ট রেজিম, হাসিনার ফ্যাসিস্ট রেজিমের পর্যন্ত যদি একটা পর্যায়ে ধরি, আর ফ্যাসিস্ট রেজিমের পরবর্তী আজ পর্যন্ত বাংলাদেশের অবস্থা যদি ধরি, এই দুই ভাগে ভাগ করে যদি আমি কথা বলতে চাই, তাহলে কিন্তু দেখব যে 53 সাল পর্যন্ত কিন্তু আমরা এটা দেখিনি। এমনকি আপনারা জানেন যে বাংলাদেশে 71 সালে যে মুক্তিযুদ্ধ হয়, ওই মুক্তিযুদ্ধের সময় কিন্তু মুক্তিযুদ্ধের ঘোষণায় যে তিনটা কথা বলা ছিল, সাম্যের কথা, মানবিক মর্যাদার কথা, সামাজিক নিরাপত্তার কথা। কিন্তু আমি পরিষ্কার করে মনে করি যে আমার এই মুক্তিযুদ্ধের ঘোষণাটা কিন্তু 1972 সালে যে সংবিধান হয়েছিল, সংবিধান কিন্তু সেটা ধারণ করতে পারেনি। আমরা দেখলাম যে সংবিধানের 4টা মূলনীতি করা হলো এবং 4টা মূলনীতির মধ্যে একটা অত্যন্ত কর্তৃত্বপরায়ণের মূলক আচরণ এবং অত্যন্ত আধিপত্যবাদী আচরণ হিসেবে আমি দেখি এটাকে। সেটা হলো 4টা মূলনীতির একটা মূলনীতি আপনারা জানেন যে বাঙালি জাতীয়তাবাদ। তাহলে এইখানে মুক্তিযুদ্ধ কিন্তু আজকে এখানে পাহাড় পাহাড়ের সমতলের আদিবাসীরাও কিন্তু, আদিবাসী ভাই বোনেরাও যুদ্ধ করেছেন। তাহলে আজকে আজকে যে সংবিধান হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেই সংবিধানে কোনোভাবেই বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদ কথাটা কিন্তু আসলে এখানে আসতে পারে না। এবং আমরা দেখেছি এর ফলে আজকে তখন রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন আপনারা জানেন যে সরকার প্রধান শেখ মুজিব বললেন আমাদের পাহাড়ি জনগোষ্ঠীকে, বললেন যে আজকে থেকে তোমরা সবাই বাঙালি হয়ে যাও। আপনারা জানেন যে এর পরবর্তীতে তাদের একটা রাজনৈতিক একটা আন্দোলন তাদের মধ্যে শুরু হয়, একটা অবিশ্বাস আসলে শুরু হয় এবং বাঙালিদেরকে আমরা 90 সাল থেকে আমার পাহাড়ে যাওয়া শুরু করি, তখন আমি ছাত্র রাজনীতি করি, তখন পাহাড়ে যাওয়া শুরু করি এবং পাহাড়ে যাওয়ার আগে আমাকে অনেকেই বলেছে খুব সাবধানে যাবেন, কারণ ওনারা বলেন যে বাঙালি হচ্ছে কাঁটাতারের বেড়া। এই যে অবস্থাটা তৈরি হয়েছে, তাহলে সবাই মিলে আমরা মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু সেই মুক্তিযুদ্ধের পর আজকে যে বাংলাদেশ হয়েছে, সেই বাংলাদেশে আজকে কেন আজকে এতগুলো জনগোষ্ঠী সেখানে, এতগুলো জাতি সেখানে আছেন, 53টা জাতির কনফার্ম করে আমরা এখানে বলতে পারি
53টা জাতি যেখানে আছেন আজকে তাদের অন্তর্ভুক্তির বিষয়টাকে একেবারে হিসেবে নেওয়া হলো না, বরং উল্টো উগ্র জাতীয়তাবাদী, উগ্র বাঙালি জাতীয়তাবাদী একটা মতাদর্শ, একটা দৃষ্টিভঙ্গি, একটা রাজনীতি সেখানে চাপিয়ে দেওয়া হলো। আমরা এটার তীব্র বিরোধিতা করি। আমরা বড় হওয়ার সাথে সাথে যখন থেকে রাজনীতি করি এটা আমরা কিন্তু এসে দেখে আসছি। এটা একটা দিক। অন্যদিকে ধরুন যে আমাদের সমাজের অন্যান্য পর্যায়ে আজকে বাংলাদেশে যে দলিত আছে এটা বাংলাদেশের অধিকাংশ মানুষ জানেন না। আমরা কিন্তু জানি আজকে ঢাকার বংশালের যদি মিরঞ্জিল্লা আপনি যান সেখানে দেখবেন যে হরিজনরা আছেন যারা দলিত হিসেবে পরিচিত। 400 বছর আগে ব্রিটিশরা এই ঢাকা শহর এবং বাংলাদেশের বিভিন্ন শহরে পরিচ্ছন্নতা কাজের জন্য তাদেরকে নিয়ে এসেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের স্থায়ী কোনো বসবাসের ব্যবস্থা করা হয় নাই। আপনি বলবেন যে সাংবিধানিকভাবে আমাদের যে পাহাড়িরা আছেন সমতল আদিবাসীর সমতল এবং পাহাড়ে যে আদিবাসীরা আছেন এবং এই যে দলিত ভাই বোনেরা আছেন ওনাদের কারোর কিন্তু সাংবিধানিক ভাবে তাদের কোন অধিকার নাই। সাংবিধানিক ভাবে তারা যে বাংলাদেশের নাগরিক সেই হিসেবে তাদের কোন রকম কোন স্বীকৃতি নাই, যার জন্য তারা এখনো পর্যন্ত আজকে 54 বছরে পড়লো বাংলাদেশ এখনো পর্যন্ত তারা তাদের সার্বজনীন সাংবিধানিক স্বীকৃতির জন্য লড়াই করেন। এটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমাকে অত্যন্ত বেদনাদায়ক করে তোলে, আমি অত্যন্ত বেদনা বোধ করি। এটা একটা দিক। এখন আমি আগের কথাটা আমরা যখন বলি এবং আপনি ধরুন যে নারীদের অংশগ্রহণ যদি আমরা ধরি, মুক্তিযুদ্ধের সময় নারীরা সরাসরি অস্ত্র হাতে নিয়ে সবাই মুক্তিযুদ্ধ করেন। আমরা তারামন বিবি থেকে আরো অনেকে জানি যারা আজকে অস্ত্র হাতে নিয়েও কিন্তু যুদ্ধ করেছেন, কিন্তু মুক্তিযুদ্ধের অনেক পরে মাত্র কয়েক বছর আগে আমরা দেখেছি এই নারীদের মুক্তিযুদ্ধ বলা হয়েছে। নারীদেরকে শুধুমাত্র বলা হয়েছে যে বীরাঙ্গনা, এবং বীরাঙ্গনা তার মানে বীরাঙ্গনা সম্পর্কে আমাদের সামাজিক মর্যাদা বা সামাজিক ট্যাবু আমাদের যেরকম ছিল, আমার দেখেছি যে বীরাঙ্গনা মানে হচ্ছে যে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে শারীরিক ভাবে নির্যাতিত হয়েছেন, ধর্ষিত হয়েছেন এবং যার জন্য তার সামাজিক মর্যাদা মানে বীরাঙ্গনা মুখে বলা হলেও এই অবস্থায় ছিল। তো সবকিছু মিলে আমি 54-র আগেটা খুব সংক্ষিপ্ত ভাবে আমি বলতে চাচ্ছি যে নারীর অবস্থানের দিক থেকে আজকে রাজনীতিতে নারীর অংশগ্রহণ আমরা যদি দেখি প্রত্যেকটা লোক প্রশাসন কেন্দ্র থেকে শুরু করে আজকে স্থানীয় লোক প্রশাসন পর্যন্ত যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখব নারীর অংশগ্রহণ কিন্তু সেরকম নাই। আপনি জানেন যে কয়েক বছর আগে মাত্র আমাদের স্থানীয় আমাদের এই ইয়েগুলো গ্রামীণ পর্যায়ে নির্বাচনগুলো উপজেলা নির্বাচনগুলো শুরু হয়েছে। উপজেলা নির্বাচন আপনি জানেন সেখানে যে উপজেলার যে নারীরা আছেন যারা যে সহসভাপতি আছেন এবং সদস্য যারা আছেন তাদের নিজেদেরকে বসে থাকতে হয়, সুনির্দিষ্ট করে বলা নেই যে তারা কি কাজ করবেন, এরকম একটা ব্যাপার। আর এখানে রাজনীতিতে আমাদের আদিবাসীদের, আমাদের দলিতদের এবং আমাদের আমাদের যে খ্রিস্টান ভাইয়েরা রয়ে গেছেন, ভাই বোনেরা রয়েছেন, আমাদের হিন্দু ভাই বোন মানে অন্য ধর্মের যে ভাই বোনেরা রয়ে গেছেন তাদেরও কিন্তু কোনো অংশগ্রহণ ছিল না। যার জন্য আজকের এই আলোচনায় আমি পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের 53 বছর যাবৎ কিন্তু সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বা অংশগ্রহণমূলক রাজনীতি বলতে যা বোঝায় সেই আলাপই আসলে হয়নি। সেই রাজনীতিটা ছিলই না, সেই আলাপটা পর্যন্ত ছিল না। এখন এই ক্ষেত্রে 2024-এর যে ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে এই আলাপটা শুরু হয়েছে, এই কথাগুলো উত্থাপিত হচ্ছে। কিন্তু আজকে এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি বাংলাদেশের সমস্ত মানুষ, ফ্যাসিস্ট আওয়ামী রেজিম ছাড়া আর সমস্ত রাজনৈতিক দল এবং বাংলাদেশের সমস্ত মানুষ তারা কিন্তু এই সরকারকে সমর্থন দিয়েছে। কিন্তু আজকে আমি এই 4 মাসের মাথায় আজকে যদি সরকারের অবস্থানটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কি দেখবো? বাংলাদেশে আজকে বর্তমানে আপনি দেখছেন যে প্রধান উপদেষ্টা একজন আছেন এবং এখানে 19 জন হচ্ছেন উপদেষ্টা। 19 জন উপদেষ্টার মধ্যে এখানে 4 জন হচ্ছেন নারী আর বাকি সবাই হচ্ছেন এখানে পুরুষ, এবং তাদের মধ্যে একজন হচ্ছেন সংখ্যালঘু জাতির, উনি কিন্তু উনি কিন্তু আগের সরকারের সময় কিন্তু ছিলেন। দুর্ভাগ্যজনক ভাবে যারা দীর্ঘ বছরের স্বৈর শাসনের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তাদের কাউকে কিন্তু এখানে কিন্তু নিয়ে আসা হয়নি। এবং আমরা দেখছি আজকে 19 জন উপদেষ্টার মধ্যে
আপনি 4 জন নারীকে নিয়েছেন, কিন্তু আপনি কিন্তু এখানে আমাদের আমাদের উপদেষ্টাদের মধ্যে যে সমস্ত উপদেষ্টাদের যে সমস্ত সদস্যগুলো আছেন, এবং আমি আরেকটা কথা বলি, এখানে সংস্কার কমিশন করা হয়েছে, সংস্কার কমিশন করা হয়েছে 6টা, আরেকটা হতে যাচ্ছে শিক্ষা কমিশন, সেটা হবে 7টা কমিশন। তাহলে এই যে সংস্কার কমিশন গুলো হয়েছে, এই সংস্কার সরি, কমিশন গুলোতে যে নারীর অংশগ্রহণ আমরা কিন্তু দেখি না। আমরা কিন্তু আমাদের সংখ্যালঘু যে ধর্মের মানুষ, আজকে এই যে 19 জন আজকে যে উপদেষ্টা হয়েছে, এদের মধ্যে কিন্তু কোনো, আমি সংখ্যালঘু ধর্মের মানে হিন্দু ধর্মের আমি কিন্তু কোনো কিন্তু আমরা দেখছি না, মানুষ কিন্তু আমরা উপদেষ্টা হিসেবে দেখছি না। যার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বলতে আমরা বলবো বাংলাদেশে বিদ্যমান সমস্ত সকল ধর্মের, সকল বর্ণের, সকল লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষের এবং সকল ধর্মের মানুষের, সকল জাতির যে বৈচিত্র্যের যে বাংলাদেশ, সবার অংশগ্রহণ, সবার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে কেবলমাত্র আজকে বাংলাদেশ প্রকৃত অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ বলা যেতে পারে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশে আমাদের আমাদের যে ক্ষমতা কাঠামো যেটা আমরা দেখছি, আমাদের যে সরকারের যে অবস্থা আমরা দেখছি, সরকারের যে অবস্থান আমরা দেখছি, সেখানে কিন্তু এই এই বিষয়গুলো কিন্তু এখনো হয়নি। আজকে কি এমনকি নারী বিষয়ক যে কমিশন হয়েছে, সেখানে আদিবাসী একজন নারীকে কি এখানে করা যেত না, একজন তাকে কমিশনের সদস্য করা যেত না? আজকে যে শ্রমিকদের কমিশন করা হলো, সেখানে কি আজকে একজন একজন আপনি ধরুন যে শ্রম 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 কমিশন যেখানে হয়েছে, সেখানে আজকে এই শ্রমজীবী একজন নারীকে নিয়ে আসা, সেটা কিন্তু হয়নি। আমরা কিন্তু এরকম করে আমি প্রত্যেকটা কমিশনকে দেখিয়ে দেখিয়ে বলতে পারবো যে এখানে যে জাতি কি শেষ করব কথাটা, একটু মানে একটু জাতিগত, সংক্ষিপ্ত আমি করবেন যেটা আপনি। বলতে, আচ্ছা আচ্ছা, আর 1 মিনিট আমি শেষ করে দিচ্ছি। আমি এটা বলতে চাচ্ছি যে 54 বছর যাবত আমরা এখানে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, অংশগ্রহণমূলক রাজনীতি আমাদের জীবন আমরা দেখিনি। আমার অভিজ্ঞতা থেকে আপনি বলছেন, আমি 78 থেকে আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা দেখিনি। এখন আজকে 4 মাসের বেশি হয়ে গেছে যে সরকার আজকে এসেছে, নতুন যে তত্ত্বাবধায়ক সরকার এসেছে ফ্যাসিস্ট রেজিমকে হটিয়ে, এই সরকারের মধ্যেও কিন্তু আমি প্রকৃত অর্থে, আমি জানি না আমাকে বলবেন কিনা যে আমি সরকারের বিরুদ্ধে বলছি, আগেই বলে নেই, আমি আগে বলেছি এই সরকারকে আমরা সমর্থন করি, কিন্তু অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণের যে রাজনীতির কথা প্রশ্ন উত্থাপন করেছেন, আমি দুঃখজনক হলেও সত্য যে আমি বলতে হচ্ছে যে এই সরকারেও আমরা কিন্তু অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কোনো অবস্থান আমরা দেখছি না। অনেক ধন্যবাদ আপা। আপনি অনেকগুলো বিষয় নিয়ে চলে এসেছেন আমাদের। প্রথমে আমরা আসলে প্রশ্ন ছিল যে আমরা কি ধরনের বাংলাদেশে, আমরা যখন বলি যে অন্তর্ভুক্তিমূলক আমরা একটা সমাজ দেখতে চাই, অন্তর্ভুক্তি শব্দটি বাংলাদেশে, যে আপনি খুব চমৎকার করে বলেছেন যে এটা নিয়ে কিন্তু আমাদের রাজনৈতিক বাহাসে কথাবার্তা হয়নি আগে, কখনো এটা নিয়ে এটা নিয়ে সামনে আসা হয়নি। হ্যাঁ, তো আমরা আজকে 2024-এর পরে আমরা এটা নিয়ে কথা শুনছি, আমরা অন্তর্ভুক্তি ইনক্লুসিভিটির কথা অনেক বেশি শুনতে পাচ্ছি, কিন্তু এটা কি আসলে? অনেকেই প্রশ্ন যে অন্তর্ভুক্তি মানে কি, কাকে অন্তর্ভুক্ত করবে। তো এই প্রসঙ্গটা কি আমরা খোলাসা করার জন্য আজকের এই আয়োজন। এবং মিশু আপা, আপনি অনেক 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 ধরনের মানে এক্সক্লুশনের কথা বললেন, নারীর এক্সক্লুশনের কথা বললেন, আদিবাসীদের কথা বললেন, ফলে আপনি অনেকগুলো বিষয় কভার করেছেন। আমি শুধু একটা স্পেসিফিক প্রশ্ন করতে চাচ্ছি মশিফা মিশিকে, যে আপনি দীর্ঘদিন ধরে গার্মেন্টস শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত, এবং আমরা জানি যে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি তৈরি করেছে হচ্ছে শ্রমিকরা, এবং বাংলাদেশের যে এত উন্নয়নের আলাপ আওয়ামী লীগের আমলে এত উন্নয়নের বয়ান আমরা শুনেছি, এবং এই উন্নয়নের ভিত্তি ছিল হচ্ছে গার্মেন্টস নারী গার্মেন্টস শ্রমিকরা, এবং একই সঙ্গে যারা অভিবাসিত শ্রমিক, এবং তারাও অনেকে নারী। বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি হিসাবে যখন বাংলাদেশের নারী শ্রমিককে দেখানো হয়, কিন্তু একই সঙ্গে তাদেরকে কোথাও সরকার গঠন বলেন, তাদেরকে বা এই যে রাষ্ট্র গঠনের যে আলাপ আলোচনা চলছে চারপাশে, তাদেরকে কোথাও আর খুঁজে পাওয়া যায় না, তারা কোথাও নেই।
শুধু তাদের জন্য কাজ হচ্ছে একমাত্র তাদের শ্রম দিয়ে, শরীর দিয়ে বাংলাদেশকে গড়া, কিন্তু তাদের মতকে, তাদের অস্তিত্বকে স্বীকার করবার কোনো সক্রিয় সক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি না। এই পরিপ্রেক্ষিতে কিভাবে, আপনার কি মনে হয় যে কি কি করলে বাংলাদেশের শ্রমিক, বিশেষত নারী শ্রমিকদের আহ, একদম রাষ্ট্র গঠনে আমরা তাদের ভূমিকাকে আমরা নিশ্চিত করতে পারবো? ধন্যবাদ নাসরিন। শ্রমিকদের মধ্যে আমি কাজ করা শুরু করেছি আজকে 30 বছর হলো। 1995 সাল থেকে কাজ করা শুরু করেছি। তখন নারী শ্রমিকদের, গার্মেন্টের নারী শ্রমিকদের মধ্যে 85 ভাগই ছিল নারী শ্রমিক। তখনও আমরা দেখেছি যে তাদের মজুরি এত কম এবং শ্রমিকদের উপর নানা ধরনের কিন্তু এখানে নিপীড়ন ছিল, শারীরিক নিপীড়ন, যৌন নিপীড়ন, এগুলো কিন্তু মারাত্মক রকম ছিল। আরেকটা হলো যে আপনি যে কথাটা বলেছেন, এবং বাংলাদেশেও বর্তমানে আপনি দেখবেন যে বৈদেশিক মুদ্রার 82 ভাগ আসে আজকে এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে। অথচ এই নারী শ্রমিকরা এত অপুষ্টিকর খাবার খেতে হয় তাদেরকে, তারপরে তারা এত নোংরা পরিবেশে, অপরিচ্ছন্ন পরিবেশে আজকে বস্তিতে তারা বসবাস করেন। এই ব্যাপারে আমাদের মনে হয় ইনক্লুসিভ যে পলিটিক্স এর কথা আমরা বলি, ইলেকশনের সময় আমরা ইনক্লুসিভ পলিটিক্স, ইনক্লুসিভ ইলেকশনের কথা বলি, আমরা কখনোই চিন্তা করি না যে আজকে আজকে সাভারে একজন শ্রমিককে আমরা দাঁড় করাবো ইলেকশনের ক্যান্ডিডেট হিসেবে। আমরা আসলে একজন ক্যান্ডিডেটকে দাঁড় করবো। ঢাকা জেলার মধ্যে আমরা গাজীপুরে আজকে ইন্ডাস্ট্রিয়াল বেসড যে সমস্ত এলাকাগুলো আছে, সেই সমস্ত এলাকাগুলোতে পলিটিক্যাল পার্টি, বিশেষ করে প্রগতিশীল যারা নিজেদেরকে গণতান্ত্রিক যারা মনে করেন, প্রগতিশীল মনে করেন, বা সমস্ত পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে আমি বলছি যে এইরকম একটা দৃষ্টিভঙ্গি কিন্তু কাজ করে না, যে রাজনৈতিক ক্ষমতা কাঠামোর মধ্যে ইনক্লুসিভ পলিটিক্সটা ইন্ট্রোডিউস করা, ইনক্লুসিভ পলিটিক্সটাকে ইনক্লুসিভ করা, এই জিনিসটা একেবারে আসলে কাজ করে না। এবং এটার মূল কারণ হচ্ছে আমি মনে করি একটা ব্যাটাগিরি, এখানে একটা ব্যাটাতন্ত্র, মানে যেটাকে আমরা ভদ্র ভাষায় পুরুষতন্ত্র বলতাম। আমি অনেক আমাদের সহকর্মী এক পার্টির প্রেসিডেন্টকে আমি বলতেছিলাম, আপনাদের এই গণতন্ত্র গণতন্ত্র বলে, আমি তো কোথাও গণতন্ত্র দেখছি না, যা হচ্ছে সেগুলো হচ্ছে ব্যাটাতন্ত্র। আপনারা যা করছেন এটা হচ্ছে ব্যাটাতন্ত্র। কমপ্লিটলি তাই আমি মনে করি যে আজকে এই যে নারী শ্রমিকদের কথা আপনি বললেন, নারী শ্রমিকদের এই যে ভূমিকা আজকে এখন বর্তমানে, আজকে আহ, উম, আজকে অনেক অটোমেশন হচ্ছে ইত্যাদি নানা ধরনের নানা কারণে নারী শ্রমিকদের অংশগ্রহণ আগের চেয়ে কমেছে। এখন আর 85 85 নারী শ্রমিক নেয়, এখন 55 নারী শ্রমিকে চলে এসছে। তারপরেও আজকে এই যে বেশিরভাগ নারী শ্রমিকরা, আজকে এই নারী শ্রমিকরা তাদের যে সন্তানকে উনি কোথায় রেখে যাবেন, এবং এই যে একজন তরুণ মা, তিনি আজকে তার বাচ্চাকে রেখে গেছেন, তার এই যে মাথার মধ্যে তার যে টেনশন, উনি দেখা যাচ্ছে যে সেলাই করতে গিয়ে আমি দেখেছি ফ্যাক্টরিগুলিতে ঘুরে, অনেক সময় সেলাই করতে গিয়ে নারীরা দেখা যাচ্ছে যে আঙুলে সুই ঢুকে গেছে বা কেটে গেছে আঙুল। তো আমি জিজ্ঞেস করলাম যে কেন আপনার এরকম হচ্ছে, কেঁদে ফেললো, বলে আপা আসলে বলতে পারবো না, আমার বাচ্চাটার জন্য চিন্তা হচ্ছে, না যদি সে এখন কোথায়, আমি ঘরে রেখে আসছি, এখন কোথায়। তার মানে আজকে নারী শ্রমিকদের নিরাপত্তার জন্য এবং নারী শ্রমিকদের আজকে যে কর্ম পরিবেশ, নারী শ্রমিকের উপযোগী কর্ম পরিবেশ, নারী শ্রমিকের উপযোগী উপযোগী যে স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো কোনো কিছুই আজকে আমাদের কারখানাগুলিতেও নাই, এবং আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু আমরা এই জিনিসগুলি আমরা একেবারেই দেখতে পাচ্ছি না। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এবং আমরা দেখছি যে আজকে অত্যন্ত অপরিচ্ছন্ন পরিবেশে কিন্তু আমাদের এই নারী শ্রমিকরা এখন আজকে আজকে যে আমরা ডে কেয়ার সেন্টারের কথা বলি, ডে কেয়ার সেন্টারের জন্য আমরা এত আন্দোলন করেছি, সেখানে কিন্তু কিছু হচ্ছে না। আমি আরেকটা ব্যাপার না বললে নয়, আমাদের সঞ্চালক মাননীয় নাসরিন খন্দকার যে কথাটা বলতে চাই, মজুরি বাড়ানোর জন্য নারী শ্রমিকরা, যখন আমি কাজ করেছি তখন 95 সালে দেখা গেছে শ্রমিকরা 400 500 টাকা করে তারা মজুরি পেতেন,
400-500, এখন এত বছর রক্তক্ষয়ী অনেক আন্দোলনের মধ্য দিয়ে, অনেক জেল জুলুম মামলা মোকদ্দমা এগুলোর মধ্য দিয়ে আস্তে আস্তে আজকে অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই যে বর্তমানে যে মজুরি যেটা হয়েছে সেটা ফ্যাসিস্ট হাসিনা সময়, হাসিনার রেজিমে আপনারা দেখেন, আমরা আমরা 25,000 টাকা মজুরি দিতে হবে এই দাবি করে আমরা অক্টোবর নভেম্বরে আমরা আন্দোলন করলাম। দেখা গেল সেখানে 4 জন শ্রমিককে হত্যা করা হলো, 3 জনকে স্ট্রেইট গুলি করে হত্যা করা হলো। সেই কথাটা আপনার মনে রাখবেন। এবং মজুরি বোর্ডে 3টা পক্ষ থাকে, 4টা পক্ষ থাকে, একটা সরকার পক্ষ, মালিক পক্ষ, তারপর একটা নিরপেক্ষ একজন মানুষ থাকেন। কিন্তু দেখা যাচ্ছে যে মজুরি বোর্ডে মালিক পক্ষ বললো যে আমরা 25,000 টাকা টাকা এগুলো আমরা বুঝছি না, আমরা 12,500 টাকা আমরা দেব। আজকে সরকার সাথে সাথে সেটা ঘোষণা করে দিল, তার মানে সরকার হচ্ছে মালিকের পক্ষে অবস্থান নিল। এমনকি মজুরি বোর্ডের চেয়ারপারসন তিনিও কিন্তু এর পক্ষে, মালিকের পক্ষে কিন্তু অবস্থান নিলেন, এরকম একটা ব্যাপার। এবং পরদিন শেখ হাসিনা আঙুল উঁচু করে এইভাবে দেখিয়ে বললেন যে বেতন বাড়ানো হয়েছে, এখন সবাই কাজে ঢুকো, সবাই কারখানায় যোগ দাও, এরকম একটা অবস্থা। তার মানে নইলে তাদেরকে এমন একটা চাপ সৃষ্টি করা হলো, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে, কারখানায় কারখানায়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে শ্রমিকদেরকে খোঁজা হচ্ছে, তারা সেখানে আছে, তাদেরকে ধরে নিয়ে যাওয়া, অনেকের নামে, হাজার হাজার শ্রমিকের নামে মামলা হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এই একটা ব্যাপার। এর পরের ঘটনা যদি আমি কোনোভাবেই, এই দুটোকে কিন্তু আমাদের একটা কম্পারেটিভ আলোচনা কিন্তু চলেই আসবে একটা এক ধরনের, কারণ এই গত 4 মাসে কি হয়েছে আপনি দেখুন। এই সরকার ক্ষমতায় আসার পরে আমরা আমরা সবার প্রত্যাশা অনেক বেশি ছিল। আপনি জানেন যে সবাই সরকারের কাছে দাবি নিয়ে যাচ্ছেন যে তারা ইয়ে করবেন, দাবি পূরণ করবেন। গার্মেন্টস শ্রমিকরাও তাদের দাবি, তাদের মজুরি বাড়ানোর দাবিতে, এবং আন্দোলন যখন চলাছিল তখন সেই সময় 3-4 মাসের মজুরি বকেয়া ছিল, সেই বকেয়া মজুরি গুলো দেয়া, মজুরি বাড়ানো, তাদেরকে ট্রেড ইউনিয়ন করার অধিকার দেয়া, আজকে নারী শ্রমিকদের যেন এরকম হয়রানি করা না হয়, নারী শ্রমিকদের উপর এই যৌন হয়রানি বন্ধ করা, এই সমস্ত দাবিতে, এবং তাদের একটা স্বাস্থ্যকর কর্ম পরিবেশ নিশ্চিত করা, এই বিষয়গুলো দাবিতে যখন শ্রমিকরা যখন আন্দোলন করছে, এর পাশাপাশি আরো অন্যান্য দাবিগুলো ছিল। আমি অল্প সময়ের মধ্যে অল্প কয়েকটা বড় দাবির কথা বললাম। দেখা গেল সেই সময়ও আপনি জানেন যে 30শে সেপ্টেম্বর আজকে আশুলিয়াতে ম্যাঙ্গো ট্যাক্স নামক একটা গার্মেন্টে, সেখানে শ্রমিকরা যখন আন্দোলন তখন তাদের উপর গুলি চালানো হলো, এবং আমাদের 7 জন শ্রমিক সেখানে গুলিবিদ্ধ হয়েছেন, এবং একজন শ্রমিক কাউসার, কাউসার সাথে সাথে নিহত হয়েছেন। এবং এর পরে আজকে 1 মাস না যেতেই এই 23শে অক্টোবর, মানে ওইটা ঘটেছে 30শে সেপ্টেম্বর, আর এইটা আশুলিয়াতেই, এবং একই দাবিতে আজকে শ্রমিকরা 3 মাসের বকেয়া বেতন, 3 মাসের বেতন পায় না, তার জন্য তারা বকেয়া বেতনের দাবিতে তারা আন্দোলন করছিল। সেই জন্য আজকে অক্টোবর মাসের 23 তারিখে আজকে জেনারেশন নেক্সট গার্মেন্টসে সেখানে গুলি চালানো হয়। গুলি করার পরে আমাদের নারী শ্রমিকদের অধিকাংশ আজকে, তার 8 জন শ্রমিক তারা গুলিবিদ্ধ হয়েছে, এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে চম্পা খাতুন নামে একজন নারী শ্রমিক নিহত হয়েছে, মারা গেছে 27 তারিখে। 30 তারিখ গুলিবিদ্ধ হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল, 27 তারিখে তিনি মারা গেছে। এর পরবর্তীতে আপনি এটা আপনি দেখুন, এখানে শেষ হয়ে যায়নি। 30শে অক্টোবর আবার মিরপুরে গুলি চলে, এবং সেই গুলি চলে আজকে সেখানে যৌথ বাহিনী সেখানে গুলি চালায়। তাহলে আজকে আমাদের শ্রমিকরা কি করে সে পার্থক্য করবে যে হাসিনা রেজিমেন্টটা গুলি করে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করার কারণে গুলি চালানো হয়েছে, এবং তার সেখানে উন্নত কর্ম পরিবেশ ছিল না, তার মজুরি বেশি ছিল না, তার উপর যৌন হয়রানি ছিল। আজকে এখনো যদি এই 4 মাসের সরকারও যদি আজকে যদি সেখানে যৌথ বাহিনী দিয়ে, সেনাবাহিনী দিয়ে আজকে আইসিইউতে ছিল একটা ছেলে, তার বয়স হচ্ছে রাসেল তার নাম, এবং তার বয়স হচ্ছে মাত্র 20 বছর।
আমি আস্তে আস্তে ডাক্তারকে অনেক বুঝিয়ে আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম যে রাসেল তোমাকে কে গুলি করেছে? সে আমাদের তাকিয়ে বললো আর্মি। কারণ তখন আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। এগুলো বাইরে যদি এগুলো আমরা যদি আলোচনা করি তখন দেখা যাচ্ছে যে আমাকে একেবারে পার্সোনালি ডিক্লাইন করে ফেলা হয়। এবং এত বছরে আপনি তো জানেন যে বহুবার আমাদেরকে অনেক 40টা মামলা দেওয়া হয়েছে, অস্ত্র মামলা, ডাকাতি মামলা, এগুলো তো আগেই ছিল। তারপরে কত ধরনের মামলা, একজন মালিক শেখ হাসিনা মন্ত্রণালয়ের একজন মন্ত্রী পর্যন্ত আমার নামে হত্যা মামলা দায়ের করেছে। সেই মামলা এখনো আছে, এখনো শেষ হয়নি। তাহলে এই যে পরিস্থিতিগুলো, তাহলে আপনি আজকে বর্তমান সরকার, আমরা যদি ইনক্লুসিভ গভর্নমেন্টের কথা বলি, তাহলে একজন বাংলাদেশের শ্রেণীগতভাবে আজকে শ্রমজীবী মানুষ, শ্রমিক, কৃষক, আজকে ক্ষেত মজুর, তারা হচ্ছেন এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ। আজকে সরকারের কোন পর্যায়ে আজকে নির্বাচনের সময় একজন তার এলাকার একজন কৃষক, তিনি আবার একই সময় স্কুলেরও পড়ান, ওইরকম একজন যে শিক্ষিত মানুষ, ওই কৃষকটাকেও কিন্তু আপনি পার্টি কিন্তু ক্যান্ডিডেট করেন না। আপনি কিন্তু পার্টি অনেক সেটাই। জি অনেক ধন্যবাদ আপা। আমি একটু সংক্ষিপ্ত করছি। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই যে শ্রমিকের শ্রমের উপরে যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেই শ্রমিকের কিন্তু ভাগ্য কোনো পরিবর্তন হয়নি।